This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বাংলার রাজনীতি ক্রমশই অত্যন্ত ইন্টারেস্টিং হয়ে উঠছে, সত্যি চিত্তাকর্ষক। কে কখন কোন দলে যাচ্ছে, কে কোন দল থেকে জিতছে, জেতার ঠিক কতদিনের মাথায় সেই দলের প্রতীক ছেড়ে অন্য দলের প্রতীক তারা ধরছে বুঝতে পারা যাচ্ছে না। চোখের পলক ফেলার সাথে সাথে বলা যায় তার আগেই এক দলের বিধায়ক অন্য দলের বিধায়ক হয়ে যাচ্ছে, এক দলের সাংসদ হঠাৎ করে নাম না জানা কোনো দলের সাংসদে পরিণত হয়ে যাচ্ছে। তৃণমূলের মধ্যে এই প্রবণতা অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। ৮০ জন বিধায়ক নিয়ে, মুখের কথা নয়, ৮০ জন বিধায়ক, সেই ৮০ জন বিধায়ক নিয়ে বিরোধী দলের আসনে বসার সম্ভাবনা যখন তৈরি হলো, ঠিক তখনই ৬৪ জন বিধায়কের বিদ্রোহ। সেই বিদ্রোহের সাথে সাথে লোকসভাতেও ২০-২২ জন সাংসদ একেবারে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক ছেড়ে এনসিপিআই নাম না জানা কোনো এক দলের সঙ্গে মিশে গেল। গিয়ে হঠাৎ করে তাদের ইচ্ছে হলো, গত ১৫ বছরে তারা দেশের জন্য কাজ করতে পারেননি, তো তাই আগামী দিনে এনডিএ শরিক হয়ে দেশের কাজ করবে। মানুষের ভোটে জিতে এসছেন, মানুষ তাদের প্রতীক দেখে ভোট দিয়েছে, কিন্তু দিনের শেষে জিতে গেছেন, সাংসদ হয়েছেন। এবার তাদের ইচ্ছাই, তাদের যারা ভোট দিয়েছিল সে সমস্ত মানুষের ইচ্ছায় পরিণত হবে। তাই সেই সমস্ত মানুষের ইচ্ছায় তারা এখন এনডিএ শরিক। যাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বিবেকের ব্যাপার, সে বিষয়ে তাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তারা কি সিদ্ধান্ত নেবেন, সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে তারা যেই সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত যদি আইন বিরুদ্ধ না হয় তাহলে কারোর কিছু বলারও নেই। সাংসদ বিধায়করা যথেষ্ট কৌশলী, আইন সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান, এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে দলত্যাগ বিরোধী আইনের পেঁয়াজ এড়িয়ে যাওয়া যায় সেটাও অত্যন্ত শিক্ষণীয়। এবং এই শিক্ষা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়কদের কাছ থেকে আমরা শিখছি, খুব গুরুত্বপূর্ণ। ঠিক এইরকম জিনিস যখন হচ্ছে, তখন বাংলায় প্রথমবারের জন্য বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, অর্থাৎ শুভেন্দু সরকার। দীর্ঘদিন বিজেপি চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবার জন্য। অবশেষে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায়। কিন্তু দেখুন, এমন একটা পরিস্থিতিতে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলো যেখানে দাঁড়িয়ে আদৌ বিজেপি ৫ বছর ক্ষমতায় থাকবে কিনা বাংলার বুকে সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। এমনকি বিজেপির হয়ে খবর করা এক বিখ্যাত ইউটিউব চ্যানেল সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এটা কোনো তৃণমূলপন্থী ইউটিউবারের কথা নয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বুকে যে সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যম আছে তারা যে তৃণমূলের পক্ষে টেনে খবর করছে তাও নয়। এমন একজন ইউটিউবার বা বলা যায় সংবাদ পরিবেশক এই তথ্য তুলে ধরেছেন, যেই তথ্যে বলা হচ্ছে শুভেন্দু সরকার অর্থাৎ বিজেপি সরকার বাংলার বুকে তাদের মেয়াদ মাত্র ৩ বছরের। ২৬-এ ক্ষমতায় এসছে, ২৬, ২৭, ২৮, ২৯, অর্থাৎ ২৬-এর মে থেকে ২৭-এর মে, ২৭-এর মে থেকে ২৮-এর মে, ২৮-এর মে থেকে ২৯ সালের মে, এই ৩ বছর বিজেপি সরকারের মেয়াদ বাংলার বুকে হতে চলেছে, শুভেন্দু সরকারের মেয়াদ বাংলার বুকে হতে চলেছে। কেন বলছি এ কথা, কোন ইউটিউবার বললে কথা, সে বিষয়ে আসছি। সবার আগে বলে রাখি যে যেই ইউটিউবারের কথা আমরা বলছি সেই ইউটিউবার অন্ততপক্ষে বাংলার বুকে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের ট্রেন্ড যারা তৈরি করেছিলেন, সেই স্বনামধন্য এক ইউটিউবার, তিনি শফিকুল ইসলাম। তার সঙ্গে আপনার মতের মিল হতে পারে, না হতে পারে, তার পরিবেশিত যে প্রতিবেদন সেই প্রতিবেদন আপনার পছন্দ হতে পারে অথবা না হতে পারে, কিন্তু আপনি এটা কখনোই অস্বীকার করতে পারবেন না যে বাংলার একটা বিরাট সংখ্যক রাজনীতি সচেতন মানুষ শফিকুল ইসলাম এবং তার যে চ্যানেল আরামবাগ টিভি, সেই আরামবাগ টিভি এবং শফিকুল ইসলামের দর্শক। তার চ্যানেল আরামবাগ টিভিতেই এরকম একটি খবর পরিবেশিত হয়েছে। আমরা তার খবর দেখেছি এবং সেই খবরের সূত্র ধরেই আপনাদের এই তথ্য তুলে ধরছি আজকের প্রতিবেদনে। কি সেই তথ্য? যে তথ্যে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী, বাংলার বুকে বিজেপি প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় এসছে, সেই বিজেপি সরকারের মেয়াদ বাংলায় মাত্র ৩ বছরের হতে চলেছে।
এবং শফিকুল ইসলাম নিজের যে প্রতিবেদন, যা ইউটিউবের নিজের চ্যানেল আরামবাগ টিভিতে তিনি পাবলিশ করেছেন, সেখানে তিনি বলছেন যে বাংলার পাশাপাশি দিল্লি থেকে তিনি খবর নিয়েছেন বিভিন্ন সূত্র মারফত, এবং সেই সূত্র মারফত যে খবর তিনি পেয়েছেন সেই খবর একটা দিক নির্দেশ করছে। কোন দিক? বাংলায় বিজেপির মেয়াদ 3 বছর অন্তত পক্ষে শফিকুল ইসলাম তাই বলছেন। কেন প্রশ্ন উঠছে? তার কারণ দীর্ঘদিন ধরে বিজেপি লোকসভার বুকে বিভিন্ন বিল পাশ করানোর চেষ্টা করছে। সেটা যেমন ডিলিমিটেশন, আবার মহিলা সংরক্ষণের আধারে ডিলিমিটেশন। কি হবে? মহিলা সংরক্ষণ বিল আসবে, সেই বিলের সঙ্গে সঙ্গে পাশ হবে ডিলিমিটেশন বিল, অর্থাৎ লোকসভার সংখ্যা বাড়বে, প্রত্যেকটি রাজ্যের বিধানসভার সংখ্যা বাড়বে, জনসংখ্যার ভিত্তিতে দাঁড়িয়ে আগামী দিনে ভারতবর্ষে কতগুলো লোকসভার আসন হবে সেটা নির্ধারিত হবে। এই বিল অতীতে বিজেপি আনার চেষ্টা করেছিল, কিন্তু দেখা গেছে যে বিরোধীরা স্ট্রং হওয়ার কারণে এই বিল পাশ করা যায়নি। আর ঠিক তার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিপর্যয় ঘটার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের 22 জন সাংসদ এনসিপিআই নামক দলের সঙ্গে মিশে গিয়েছেন, মার্জ হয়ে গিয়েছেন। যদিও কাকলি ঘোষ দস্তিদাররা 22 জন সাংসদের কথা বলছেন, কিন্তু দেখা গেছে 20 জন সাংসদ সই করেছেন, আর কোন 2 জন সাংসদ সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই সেই 20 জন সাংসদ এনসিপিআই দলের সঙ্গে মিশে গেছে, এবং কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শতাব্দী রায়রা স্পষ্টভাবে বলছেন আগামী দিনে তারা এনডিএ যে জোট রয়েছে, যে সরকার চলছে, তার শরিক হিসাবে কাজ করতে চান, এবং তাদের সমর্থন এনডিএর পক্ষেই থাকবে। সুতরাং আগামী দিনে লোকসভায় বিল পাশ করানোর ক্ষেত্রে এই যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 জন সাংসদ যারা এনসিপিআই সদস্য হয়ে গেছেন ইতিমধ্যেই, তারা এনডিএর সমর্থনে ভোট দেবেন। আবার উল্টো দিকে আমরা দেখতে পেয়েছিলাম মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে গিয়েছিল অলরেডি, একনাথ শিন্ডের শিবসেনা হয়েছিল আর উদ্ধব ঠাকরে শিবসেনা হয়েছিল। আবার নতুন করে শোনা যাচ্ছে উদ্ধব ঠাকরে শিবসেনা আরো একবার নতুন করে ভাঙতে চলেছে সাংসদ, অর্থাৎ এই সাংসদরাও আগামী দিনে যে এনডিএ কেই সাপোর্ট করতে চলেছে সে বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ প্রকাশ করছে না কেউ। ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের দল সেখান থেকেও সাংসদ ভেঙে সরাসরি বিজেপিতে যোগদান করেছে। লোকসভা হোক বা রাজ্যসভা, ভাঙন চলছে, এবং সেই ভাঙনের ফলে বিভিন্ন দল থেকে ভাঙনের ফলে যারা নিজের দল ছেড়ে বেরিয়ে বিজেপিতে যোগদান করছে বা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এনসিপিআই এর সঙ্গে মার্জ হয়ে যাচ্ছে, তারা যে আগামী দিনে সকলেই বিজেপিকে সাপোর্ট করতে চলেছে, এনডিএ কে সাপোর্ট করতে চলেছে তা বলাই বাহুল্য। ফলে আগামী দিনে বিভিন্ন বিল আনার ক্ষেত্রে এনডিএ খুব একটা কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হবে না। তাদের বিভিন্ন বিল পাশ করানোর জন্য যে অঙ্ক, সেই অঙ্ক তারা খুব সহজেই পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ ভারত, সেখানে বিজেপি সে অর্থে খাতা খোলার জায়গায় না থাকলেও সেখানেও ভাঙনের চিত্র বা এই অপারেশন লোটাস স্টাইলের বিভিন্ন ধরনের অপারেশন আগামী দিনে হতে পারে। সেখান থেকেও বিভিন্ন সাংসদ, বেশ কয়েকজন সাংসদ যদি আগামী দিনে এনডিএ কে সাপোর্ট করে, তাতেও অবাক হওয়ার জায়গা থাকবে না। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েই আগামী দিনে লোকসভায় বিজেপি যে বিল পাশ করতে ব্যর্থ হয়েছিল অতীতে, অর্থাৎ মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশনের বিল, সেই বিল পুনরায় প্রস্তাব এনে সেই বিল পাশ করানোর যেরকম চেষ্টা করবে, একই সাথে এক দেশ এক ভোট, যেটা বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন, সেই বিল আনার এবং সেই বিল পাশ করানোর একটা চেষ্টা তারা করবে। আর এই বিল যদি পাশ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে উড়িষ্যায় যেরকম 2019 সালে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা, 2024 সালে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা অনুষ্ঠিত হয়েছিল, ভারতবর্ষের একাধিক রাজ্যে এরকম হয়, লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়। ঠিক সেরকম ভাবেই এক দেশ এক ভোট এই বিল পাশ হয়ে গেলে গোটা ভারতবর্ষে লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। আর আমরা সকলেই জানি 2024 লোকসভা ভোট হয়ে গিয়েছে, এখন 2026, আগামী 2029 লোকসভা ভোট হওয়ার এখনো 3 বছর বাকি। আগামী দিনে নরেন্দ্র মোদী বিজেপির মুখ হবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে, বিজেপির মধ্যেও সন্দেহ আছে, আরএসএস এর মধ্যেও সন্দেহ আছে। তার কারণ বর্তমানে নরেন্দ্র মোদীর 75 বছরের কোটায় পড়ে গেছেন। আগামী 2029 সালে নরেন্দ্র মোদী 80-র কাছাকাছি পৌঁছে যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আদৌ 2029 সালে বিজেপির প্রচারের মুখ হবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে। বিজেপি কাকে মুখ করে, নাকি নরেন্দ্র মোদীকেই মুখ করে বিজেপি ধরে, সেটা পরের কথা, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বে আরএসএস বা বিজেপি যা যা চেয়েছিল সমস্ত কিছুর বাস্তব রূপায়ণ ঘটেছে। তারা চেয়েছিল কাশ্মীরের যে স্পেশাল যে তকমা, সেই তকমা উঠিয়ে দিতে, সেটা হয়েছে। তারা লাদাখের মতো জায়গায় নতুন
করে স্বায়ত্তশাসনের একটা ব্যবস্থা যেটা চলছিল সেই ব্যবস্থার পরিবর্তনের একটা চেষ্টা করা ছিল, সেই চেষ্টা তারা সফল হয়েছে। তারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসার চেষ্টা করছিল, সেই চেষ্টাও নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সফল হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ দুটি বিল, এক ডিলিমিটেশন এবং এক দেশ এক ভোট, এই দুটি বিলও নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি, আরএসএস তথা এনডিএ জোট চাইছে পাশ করিয়ে নিতে। তার কারণ তারা খুব ভালো মতো জানে যে নরেন্দ্র মোদী মুখ সরে গেলে আগামী দিনে এনডিএর মুখ হিসাবে যেই উঠে আসুক না কেন, তার গ্রহণযোগ্যতা, যে আসবে তার গ্রহণযোগ্যতা নরেন্দ্র মোদীর মতো হবে না। তাই এই হাতে যে 3 বছর আছে, সেই 3 বছর অত্যন্ত ক্রুশিয়াল টাইম। তাই তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে সাংসদ ভাঙানো হচ্ছে, আপ থেকে যেভাবে সাংসদ ভাঙানো হচ্ছে, এবং আগামী দিনে যদি উদ্ধব ঠাকরে শিবসেনা থেকে সাংসদ ভাঙানো হয়, সেই একই স্টাইলে দক্ষিণ ভারত থেকেও বিভিন্ন সাংসদ ভাঙিয়ে যে কটা বিল ইতিমধ্যে বিজেপি পাশ করাতে ব্যর্থ হয়েছে, সে কটা বিল পাশ করিয়ে বিজেপি এক দেশ এক ভোট এই বিলটিও পাশ করানোর জায়গায় পৌঁছতে চাইছে, হাঁটতে চলেছে। আর এক দেশ এক ভোট বিল পাশ হলে আগামী 2029 সালে লোকসভা ভোটের সাথে সাথে বাংলাতেও বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এবং সেক্ষেত্রে 2026-এ বাংলায় যেই বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসলো, যদি সত্যিকারের এই বিল পাশ হয়, তাহলে আগামী 2029 সালে যদি লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে গোটা দেশব্যাপী বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়, তাহলে বাংলায় শুভেন্দু সরকার বা বিজেপি সরকারের মেয়াদ কিন্তু 3 বছরে শেষ হচ্ছে। 2029 সালে কে ক্ষমতায় আসবে সেটা ভবিষ্যতের গর্বে নিহিত আছে। 2029 সালের আগে যদি এক দেশ এক ভোট এই বিল পাশ হয়ে যায় এবং 2029 সালে যদি সত্যিকারে ভারতবর্ষে লোকসভা এবং বিধানসভা ভোট বাস্তবের মাটিতে একই সঙ্গে ঘটে বিভিন্ন রাজ্যে, সেক্ষেত্রে বাংলায় শুভেন্দু সরকারের মেয়াদ কিন্তু মাত্র 3 বছর। এবং একথা আমি বলছি না, একথা অন্যান্য কোনো তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা দাবি করছে না। এই সম্পূর্ণ তথ্য যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আরামবাগ টিভির দীর্ঘদিনের স্বাধীন সাংবাদিক ইউটিউবার শফিকুল ইসলাম নিজের প্রতিবেদনে বলেছে। আপনারা তার প্রতিবেদনটিও দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।